নমস্কার। ডাকবাংলা.com-এর পাতায় দূরপাল্লার এবারের পর্বে আপনাদের স্বাগত জানাই। এবারে যে বেড়ানোর কথা বলবো তা আমাদের ঘরের খুব কাছাকাছি। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, কিন্তু ধানের ওপর সেই শিশির বিন্দু আমাদের যে দেখা হয় না তা নয়। অন্তত আমি আর দুর্বা সুযোগ পেলেই একটু সময় বার করে সেখানে ছুটে যাই। জায়গাটা আর কিছুই নয়, দার্জিলিং। এতবার গেছি, কখনো আমরা দুজন গেছি, কখনো বন্ধুবান্ধব সহযোগে গেছি, কিন্তু তার যে আকর্ষণ, তার যে মাধুর্য, তা কখনো ম্লান হয়ে যায়নি। এবারে দার্জিলিং ঘোরাটা আমাদের খুব অন্যরকম। তার কারণ হুট করেই ঠিক হলো। দুর্বা তার অফিসের কাজে উত্তরবঙ্গ যাচ্ছিল, দাওয়াই পানি বলে একটা জায়গায়। তো আমাকে বলল, এক কাজ কর, আমার ওখানে 3 দিনের কাজ, তারপর যদি তুই সোজা বাগডোগরা চলে আসিস, আমি দার্জিলিং পৌঁছে যাব, তুইও একটা গাড়ি নিয়ে দার্জিলিং চলে আয়, আমরা একসঙ্গে 3টে দিন ছুটি কাটাই। এ প্রস্তাবে না করব এমন বেরসিক লোক আমি নই। আর দার্জিলিং আমাকে সব সময় টানে। একই শহর, একই পথঘাট, একই হোটেল রেস্তোরাঁ, অনেক সময় একই লোকজনের সঙ্গেও দেখা হয়ে যায়, কিন্তু ওই যে বললাম, তার আকর্ষণ কখনো ফুরিয়ে যাবার নয়। এই প্রথম অবশ্য একেবারে একা একা দার্জিলিং চললাম, কারণ নয় বন্ধুবান্ধব, নয় দুর্বা কেউ সঙ্গে থেকেছে। এক্ষেত্রে দুর্বা পৌঁছে যাবে, আমাকে পৌঁছতে হবে। আমি বাগডোগরায় নেমে একটা গাড়ি করলাম আর উঠতে লাগলাম। এই ওঠাটা আমার সবচাইতে আকর্ষণীয় লাগে। একটা সমতল থেকে, বাগডোগরা থেকে শিলিগুড়ি বাইপাস করে একটা রাস্তা ধরতে ধরতে আস্তে আস্তে চা বাগান, জঙ্গল মিলিয়ে পেরোতে পেরোতে ঘন্টাখানেক, ঘন্টা দেড়েকের মধ্যে তলায় বিছিয়ে থাকতে দেখা যায় সমতলকে। ছুটে চলতে দেখা যায় সুতোর রেখার মতো নদীদের। আর 3-3.5 ঘন্টা পর সেই সমস্ত অদ্ভুত চড়াই উতরাই পাকদণ্ডি পেরিয়ে পৌঁছে যাওয়া যায় দার্জিলিং শহরে। দার্জিলিং থেকে একটু যখন আগে আমি দেখলাম আকাশ তার দিগন্ত রেখায় আগুন জ্বেলেছে। গাড়ি এমনভাবে চলছে যে তখন গাড়ি থামানোর কোনো প্রশ্ন ওঠে না। চালক মশাইকে একবার বললাম, তিনি বললেন, না স্যার, এইখানে গাড়ি দাঁড় করানো যাবে না। আমি গাড়ির জানলা দিয়েই সেই আগুন ধরার চেষ্টা করলাম। দূরে বিছিয়ে থাকা সন্ধ্যের পাহাড়, তার গায়ে টিমটিম জ্বলে ওঠা বাতি, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছ, কোথাও বা বৈদ্যুতিক ট্রান্সফরমার, আর এই সব কিছুকে পিছনে ফেলে আকাশ লাল সূর্যকে গিলে নিয়েছে, ডুবিয়ে নিয়েছে তার কোলে। সেই সন্ধ্যের আগুন যতটা পারলাম ক্যামেরায় ধরে রাখলাম, আপনাদের সঙ্গে ভাগও করে নিচ্ছি। এইবারে আমরা থাকলাম দ্য রিট্রিটে। দ্য রিট্রিট আমাদের খুব প্রিয় একটি থাকবার জায়গা, এবং এর সঙ্গে অদ্ভুত সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। প্রথম যখন এখানে থাকতে যাই কয়েক বছর আগে, তখন আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আমাদের অগ্রজা দিদিরই মতো, মৌ রায়চৌধুরী, তিনি তখনও জীবিত। মৌ রায়চৌধুরী, সত্যম রায়চৌধুরী, এরা খুব বড় মাপের মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু আমাদের সঙ্গে মিশেছেন আত্মীয়ের মতোই। মৌদি তখন রিট্রিটে সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। এত সুন্দর আতিথেয়তা আপ্যায়ন পেয়েছিলাম যে মৌদি চলে গেলে যেমন মৌদির কথা আমরা কেউ ভুলতে পারিনি, তেমনি দ্য রিট্রিটের সেই আপ্যায়ন, উষ্ণতা আমরা কেউ ভুলতে পারিনি। এবার যোগাযোগ করলাম রিট্রিটে, এবং সবচাইতে ভালো ঘরটি সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম, যার জানলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা। কিন্তু আমার মনে একটা সন্দেহ উঁকি দিচ্ছিলই। আমরা বছরে 1বার বা 2বার দার্জিলিং গেছি গত 10 বছরে, কি 10-12 বছরে। আমার স্পষ্ট মনে আছে শেষ আমরা কাঞ্চনজঙ্ঘার একদম শৃঙ্গরাজি দেখতে পেয়েছিলাম এপাশ থেকে ওপাশ রোদ্দুরের মধ্যে মেলে রাখা 12 বছর আগে। তারপরে অন্তত আমার দুর্বার বা আমরা বন্ধুবান্ধবরা মিলে যখনই গেছি, কাঞ্চনজঙ্ঘার দেখা মেলেনি। কখনো কুয়াশায়, কখনো মেঘে, কখনো দূষণে সে ঢাকা।
ঘরের পর্দা সরিয়ে বারান্দায় বসে বা রাস্তায় বেরিয়ে অনেক সময় ভেবেছি এই বুঝি রোদ উঠলো আর কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল, কিন্তু মেলেনি। সবার জীবনে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘার শেষ দৃশ্য অত স্পষ্টভাবে ফুটে ওঠে না সবসময়। সৌন্দর্য মানুষকে অপেক্ষা করতে বলে, আমরাও অপেক্ষা করেছি। এত বছর অপেক্ষার পর এবার যখন রিট্রিটে গিয়ে পৌঁছলাম তখন তো বেশ রাত, পাহাড়ের গায়ে কেবল বসতির আলো দেখা যাচ্ছে। পরের দিন সকালে দুর্বা আমাকে ঘুম থেকে ডেকে তুলল, বলল শিগগির বাইরে আয়। আপনারা যারা গেছেন তারা জানেন দ্য রিট্রিটের বাইরে একটি অসামান্য ক্যাফে আছে, ক্যাফেটেরিয়া আছে। সেই ক্যাফেটেরিয়ার মূল আকর্ষণ হলো ক্যাফেটেরিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যদি কপাল ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়। সেইটাই দার্জিলিংয়ের একটা অসামান্য ভিউ পয়েন্ট, দ্য রিট্রিটের ক্যাফেটেরিয়া। আমি হুড়মুড় করে বেরিয়ে গিয়ে দেখি এ প্রান্ত থেকে ও প্রান্ত কাঞ্চনজঙ্ঘা রোদে ঝলমল করছে। মনে হচ্ছে যে আকাশের গায়ে গতকাল সন্ধেবেলা কেউ আগুন লাগিয়ে দিয়েছিল, সেই অভিমানী আকাশের মাথায় কেউ রাংটার মুকুট পরিয়ে দিয়েছে যেন। সেই ছবি তুলে আর কুল পেলাম না। আগে তো ফিল্ম ছিল, খরচের একটা ভয় ছিল, এখন তো ফোন, যত খুশি ছবি তোলা যায়, যত খুশিই তুললাম। আর এত স্পষ্ট আসছিল। আমাদের দেশে দূষণ এত বেড়ে গেছে, আমাদের উপমহাদেশে, গোটা পৃথিবীতেই বেড়েছে, তা সত্ত্বেও সেদিন এত পরিষ্কার লাগছিল কাঞ্চনজঙ্ঘা যে মনে হচ্ছিল অবিশ্বাস্য, এ কি জেগে থেকে দেখছি নাকি স্বপ্ন। তো শুনলাম যে এই নভেম্বর ডিসেম্বরে অনেক সময় কাঞ্চনজঙ্ঘা তার অভিমান কাটিয়ে দেখা দেন। আমাদের কপাল ভারী ভালো, আমরা পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘাকে। আমাদের 2.5 দিনের ছুটি ছিল, কি করব, দার্জিলিংয়ে নতুন কোথাও তো যাবার নেই। সন্ধেবেলা যথারীতি গ্লেনারিজে হাজির হলাম। বহু প্রাচীন এই ঠেক, আমরা গেলে এখানকার খাবার পানীয় এবং এখানকার যে আবহাওয়া, এখানকার যে পরিবেশ, তা কখনোই ছাড়তে চাই না, বিশেষত গান বাজনা। গ্লেনারিজে আমরা দুজন বসলাম, কিছুক্ষণ সময় কাটালাম, গান বাজনা শুনলাম। পরের দিনটা ভাবলাম একটু হোটেলের কাছেই একটা ভিউ পয়েন্ট আছে, সেটাই আমি কখনো যাইনি, কারণ আমার আলস্য, আমাকে নিয়ে বেশি সিঁড়ি চড়া যায় না, বেশি চড়াই ওঠা যায় না, এটা দুর্বার অভিযোগ। দুর্বা বলল কাল সকালে আমি কিন্তু যাব এবং আমি চাই তুইও চল, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বারবার তো হবে না। সত্যি বারবার হয় না, এত বছরে তো এই দ্বিতীয়বার হলো। পরদিন সকালে আমরা হাজির হলাম ভিউ পয়েন্টে। সেখানে গিয়ে দেখলাম যে একই রকমভাবে কাঞ্চনজঙ্ঘা বিছিয়ে আছে। এই গোটা পর্বটার, এই যে দূরপাল্লার পর্ব, এর কিন্তু বলার কথা একটাই, নানাভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া। আসলে একবার দেখছি তো সেই একই দৃশ্য, একই পর্বত, তার মাথায় একই বরফ, তার একই আকৃতি, যা জন্ম থেকে ছবিতে এবং সামনে দেখে আসছি। তাও যে তা পুরনো হবার নয়, এবং তাকে ঘিরে বিছিয়ে থাকা এই পাহাড়ি বিলিতি শহর, তার আদব কায়দা, তার চাল চলন, তার মানুষজন, কিছুই পুরনো হবার নয়, এইটাই বিস্ময়ের। ভিউ পয়েন্টে আমরা বসলাম, সেলফি তো তুললাম বেশ কিছু, পাহাড়ের ছবি তুললাম, কিন্তু আমাদের ছবি তুলে দেবে কে? আমাদের কোথাও কেউ ছবি তুলে দেওয়ার লোক পাওয়া যায় না, কেবল সেলফি তুলে তুলে ছবিগুলো একই রকম দেখতে হয়ে যায়। হঠাৎ একজন এগিয়ে এলেন, তিনি আমাদের চিনেছেন। তিনি বললেন, আমি কি আপনাদের ছবি তুলে দেব? পাহাড়ের সামনে সেলফি তুলতে লজ্জাই লাগে, নিজেদের মুখ পাহাড়ের সামনে কত আর দেখাবো। আমরা পাহাড়ের দিকে মুখ করে বসলাম, তিনি আমাদের পিছন দিক থেকে পাহাড়কে সামনে রেখে চমৎকার একটা ছবি তুলে দিলেন। মনে হলো এইভাবে যেন এই সমস্ত শাশ্বত দৃশ্যের সামনে এই নশ্বর জীবনটুকু কাটিয়ে দিতে পারি। বেরিয়ে দুর্বার একবার শখ হলো রাস্তায় বসে ছবি তোলার, সেই সাধ্য ওরই আছে। আমার এখন হুটহাট কোথাও বসে পড়ার মতো শরীরী ভঙ্গিমা আর সায় দেয় না, হয় পায়ে লাগে, নয় কোমরে লাগে, নয় হাতে লাগে। দুর্বা মাঠে ঘাটে, শহরে, গ্রামে গঞ্জে কাজ করে বেড়ানো মানুষ, খুব উদ্যমী মানুষ, সে ঝপ করে বসে পড়লো, বললো আমার একটু ভালো ছবি তুলে দিত। সেই ছবিটাও এখানে রাখলাম। তারপর আমরা গেলাম হ্যাপি ভ্যালি টি এস্টেটে, এখানেও আগে এসেছি, প্রচুর মানুষ আসেন। পৌঁছলাম গাড়ি নিয়ে, ঢোকামাত্র একটা কাউন্টারে চা টেস্ট করতে দিল, যাকে টেস্টিং বলে। টেস্ট করলাম দার্জিলিং চা, খুব যে দারুণ লাগলো তা বলবো না,
কিন্তু ওখানে আমেজটাই আসল। ঢুকলাম, নভেম্বরের বেশ চড়া শীত, আর তার সঙ্গে কনকনে রোদ্দুর। হ্যাঁ, বিশেষণ দুটো উল্টে গিয়েছিল। আমরা চা বাগানে গিয়ে দাঁড়ালাম, পাহাড়ের ঢাল বেয়ে বিছিয়ে থাকা চা বাগান, আর মুখ তুললে যথারীতি আবারও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। প্রচুর ছবি তুললাম, নিজের ছবি, নিজেদের ছবি, দুর্বার ছবি। ফেরার পথে হলদে বুনো ফুল সবুজ ঝোপে ফুটেছিল, তারও ছবি তুলে রাখলাম। দূরের ওই বিশাল আকৃতি কাঞ্চনজঙ্ঘা আর হাতের একেবারে কাছে ফুটে থাকা ছোট্ট এই ফুল, এ দুয়ের বিস্ময়ের মধ্যে কোনো তফাৎ আমার কাছে নেই। এবারে দার্জিলিং ভ্রমণ সারা জীবন মনে থাকবে। আরও অনেক ভ্রমণ নিয়ে আসবো দূরপাল্লায়। ততদিন ভালো থাকবে।